আজ থেকে কয়েকশো বছর আগে এমন একটি কোম্পানির কথা ভাবুন যারা শুধু ব্যবসা করত না, তারা নিজেদের সৈন্যবাহিনী তৈরি করেছিল, যুদ্ধ জয় করেছিল আর একটি বিশাল সাম্রাজ্যকে শাসন করেছিল। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আমরা জানব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই অবিশ্বাস্য উত্থান এবং পতনের গল্প। ১৬শ শতকের শেষ দিকে ইউরোপীয় দেশগুলো প্রাচ্যের ধন সম্পদের লোভে মরিয়া হয়ে উঠেছিল। বিশেষ করে মশলা, বস্ত্র, নীল, চা এসবের চাহিদা ছিল আকাশচুম্বী। ১৬০০ সালের ৩১শে ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ একটি কোম্পানিকে একটি রাজকীয় সনদ দিলেন। নাম গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ, সংক্ষেপে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের উদ্দেশ্য ছিল সহজ, প্রাচ্যের সাথে বাণিজ্য করা। প্রথমে তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র বাণিজ্য। ১৬০৮ সালে ভারতের সুরাট বন্দরে তারা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। এরপর মাদ্রাজ, বর্তমানে যেটি চেন্নাই, কলকাতা এবং মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে তারা নিজেদের ঘাঁটি তৈরি করে। মুঘল সম্রাটদের কাছ থেকে তারা বাণিজ্য করার অনুমতি পেয়েছিল। কিন্তু তারা শুধু সাধারণ ব্যবসায়ী ছিল না, ধীরে ধীরে তারা ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে শুরু করে। ১৭ শতকের মাঝামাঝি সময়ে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। এই সুযোগটিকেই কাজে লাগায় কোম্পানি। তাদের ছিল সুসংগঠিত সেনাবাহিনী, যার প্রধান ছিল ইউরোপীয় অফিসাররা। ১৭৫৭ সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করে। এই যুদ্ধ ভারতের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেয়। এরপর আসে বক্সারের যুদ্ধ, যেটি ১৭৬৪ সালে সংগঠিত হয়েছিল, যেখানে তারা মুঘল সম্রাট এবং অযোধ্যার নবাবকে পরাজিত করে। এই যুদ্ধের পর কোম্পানির বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এর অর্থ হলো তারা এখন শুধু ব্যবসায়ী নয়, তারা এখন শাসক। দেওয়ানি লাভের পর কোম্পানিটির লোভ আরও বেড়ে যায়। তারা ভারতের সম্পদকে নিজেদের পকেটে ঢোকাতে শুরু করে। কৃষকদের উপর চাপানো হয় ভয়াবহ কর। বাংলার বয়ন শিল্প ধ্বংস করে দেওয়া হয়, যাতে ব্রিটিশ পণ্যই ভারতের বাজারে প্রাধান্য পায়। কোম্পানির কর্মকর্তারা রাতারাতি ধনী হতে শুরু করে, আর ভারতের সাধারণ মানুষ আরও দরিদ্র হতে থাকে। এমনকি তাদের অব্যবস্থাপনার কারণে ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কোম্পানির এই শোষণমূলক নীতির বিরুদ্ধে ভারতে অসন্তোষ বাড়তে থাকে। ১৮০০ শতকের শেষ থেকে ১৯০০ শতকের মাঝামাঝি পর্যন্ত ছোট ছোট বিদ্রোহ দেখা যায়। ব্রিটিশ পার্লামেন্টও কোম্পানির এই বাড়াবাড়ি দেখে চিন্তিত হয়ে পড়ে। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট এবং ১৭৮৪ সালের পিট ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। কিন্তু আসল পরিবর্তন আসে ১৮৫৭ সালে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবেও পরিচিত ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ। যদিও এই বিদ্রোহ সফল হয়নি, এটি ব্রিটিশ সরকারকে বুঝতে বাধ্য করে যে একটি বেসরকারি কোম্পানি দিয়ে এত বড় একটা দেশ শাসন করা সম্ভব নয়। ফলস্বরূপ ১৮৫৮ সালে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাশ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের হাতে চলে যায়। রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। এভাবেই একটি বাণিজ্য কোম্পানি থেকে সাম্রাজ্য পরিচালনাকারী এক সত্তার পতন ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তরাধিকার ছিল এক মিশ্র অভিজ্ঞতা। একদিকে তারা আধুনিক বিচার ব্যবস্থা, রেলপথ এবং প্রশাসনিক কাঠামো তৈরি করে, অন্যদিকে তারা ভারতের ভয়াবহ শোষণ, দুর্ভিক্ষ এবং বিভাজন সৃষ্টি করে। তাদের নীতিগুলি ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোতে গভীর প্রভাব ফেলেছিল, যার রেশ আজও আমরা দেখতে পাই। আজকের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অনেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প আমাদের দেখায় যে কিভাবে ক্ষমতা এবং লোভ একটি কোম্পানিকে এতটাই বদলে দিতে পারে যে তারা একটি বিশাল জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই গল্পটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পাঠ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।